হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব গোলীয় দর্পণের দ্বিতীয় অংশ। আগের ভিডিওতে আমরা দর্পণের ফোকাস, বক্রতা কেন্দ্র, ফোকাস দৈর্ঘ্য, গৌণ ফোকাস, মুখ্য ফোকাস এইসব জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে তোমার অবতল দর্পণে ফোকাস ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক, বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। দেখো, আলোর প্রতিফলন আমি প্রথমেই পড়িয়েছিলাম। আমি এরপর দর্পণে আলোর প্রতিফলনকে কাজে লাগাবো। এটা হচ্ছে তোমার একটা অবতল দর্পণ একটা নিয়েছি। আচ্ছা, বলো তো, এখানে যে কোনো বিন্দুতে, ধরো এখানে একটা বিন্দু আছে কিউ বিন্দুতে অঙ্কিত অভিলম্ব কি হবে? এটা যদি সি বক্রতা কেন্দ্র হয়, সি কিউ, তার মানে কোনো একটা আলোক রশ্মি, ধরো পি কিউ আলোক রশ্মি যদি কিউ বিন্দুতে পড়ে, তাহলে আমার এই পি কিউ সি কোণটা কী হবে? আপতন কোণ। অঙ্কিত অভিলম্বের সঙ্গে কোনো বিন্দুতে অভিলম্বের সাথে যে কোণ করে আপতিত রশ্মি, সেটাই হচ্ছে আপতন কোণ। এটা আই হয়ে যাবে। আচ্ছা, তাহলে প্রতিসরণ কোণ যেটা হবে, যদি পি কিউ আলোক রশ্মি কিউ আর পথে যায়, এটা ধরো আর পথে যায়, তাহলে কি আর কিউ সি কোণটা কত হয়ে যাবে? আর কিউ সি কোণটাকে কী বলবো? আর। এখন আই সমান আর হয়ে যাবে প্রতিফলনের সূত্র অনুযায়ী। এখানেও প্রতিফলনের সূত্র মেনে চলবে, ঠিক আছে? তাহলে কি করলাম আমি? না, প্রথমে সি কিউ যোগ করলাম। সেটা কি হলো? কিউ বিন্দুতে অঙ্কিত অভিলম্ব হলো, যেটা পি কিউ আলোক রশ্মির সাথে আই কোণ করেছে, এবং আর কিউ যেটা আলোক রশ্মি প্রতিফলিত হওয়ার পর, প্রতিফলনের পর কিউ আর পথে যদি যায়, তাহলে কিউ আর এর সাথে সি কিউ আর কোণ করেছে। প্রতিফলনের সূত্র অনুযায়ী আই কোণ সমান আর কোণ হবে। আবার যদি উত্তল দর্পণের ক্ষেত্রে দেখি, উত্তল দর্পণ নিলাম। ধরো উত্তল দর্পণে আলোক রশ্মি যদি এভাবে, এখানে ধরো বক্রতা কেন্দ্র সি আছে, এটা সি, আমি এখানে এরকম কিউ বিন্দু একটা নিলাম। কিউ বিন্দুতে আলোক রশ্মি এসে পড়লো এভাবে, এই আলোক রশ্মি কিউ বিন্দুতে পড়েছে। এখন এই কিউ বিন্দুতে অঙ্কিত অভিলম্ব কি হবে? সি কিউ। এইভাবেই পড়ে গেছে। এটা পি কিউ আলোক রশ্মি কিউ বিন্দুতে পড়েছে। কিউ বিন্দুতে অঙ্কিত অভিলম্ব হবে সি কিউ। সি কিউকে আমি এভাবে বাড়াবো, এই কোণটা কি হয়ে যাবে? আমার আই কোণ। আচ্ছা, তাহলে প্রতিফলন কোণ কি হবে? এটা যদি কিউ এন বলি, পি কিউ এন হয়ে যাবে আপতন কোণ। প্রতিফলন কোণ হয়ে যাবে, এটা যদি আর পথে প্রতিফলিত হয়, কিউ আর পথে, তাহলে আর কিউ এন হয়ে যাবে আর প্রতিফলন কোণ, এবং আই কোণ এবং আর কোণ পরস্পরের সমান হবে। এটা কাজে লাগবে এখানে আমি আগেই ওই জন্য এটা বলে দিলাম, ঠিক আছে? তাহলে এরপর অবতল দর্পণে ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে, বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক আমরা নির্ণয় করব। তাহলে একটা অবতল দর্পণ প্রথমে এঁকে নেব। অবতল দর্পণ, এটা একটা অবতল দর্পণ হয়েছে। এটা প্রধান অক্ষ, এটা সি বক্রতা ব্যাসার্ধ, এটা ফোকাস এফ। সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ ধরো আসছে আমার পি আর কিউ বিন্দুতে অভিলম্ব অঙ্কন করব, কিউ সি অভিলম্ব অঙ্কন করলাম। আর কি করব না, এই আলোক রশ্মি কোন দিকে যাবে? আলোক রশ্মি সমান্তরালভাবে এসে পড়ছে, মানে ফোকাস দিয়ে যাবে, ফোকাস এফ দিয়ে আর পথে চলে যাবে, ঠিক আছে? এরপর দেখো, এই কোণটাকে আমি কি বলবো? আই কোণ। এই কোণটা হচ্ছে আর কোণ। প্রতিফলনের সূত্র অনুযায়ী কোণ, তাহলে আমার এখানে ও এফ হচ্ছে ফোকাস দূরত্ব, আর ওসি সমান হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তোমরা যদি
বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্বের প্রথম ভিডিওটা না দেখে থাকো, তারপরে এটা দেখবে, তাহলে এগুলো নিয়ে আমাকে আর বলতে হবে না, বা এই ভিডিওতে আমি এগুলো বলবো না আর। তো দেখো ওএফ বক্রতা ফোকাস দূরত্ব, ওসি বক্রতা ব্যাসার্ধ। দেখো এখন তাহলে আমার প্রতিফলনের সূত্র অনুযায়ী আমি কি বলতে পারি, কোণ পি কিউ সি, কোণ পি কিউ সি, কোণ পি কিউ সি সমান কোণ কি হয়ে যাবে, আর কিউ সি, কোণ আর কিউ সি হয়ে যাবে প্রতিফলনের সূত্র অনুযায়ী, যেহেতু আই সমান আর হয়। এরপর দেখো এখানে কি দেখতে পাচ্ছ যে এই দুটো পি কিউ এবং কিউ সি পরস্পরের সমান্তরাল, পি কিউ সমান্তরাল কে কিউ সি, পি কিউ সমান্তরাল ওসি, পি কিউ এবং ওসি পরস্পরের সমান্তরাল, এবং কিউ সি হচ্ছে ছেদক কিউ সি। তাহলে এই কোণগুলো কি একান্তর কোণ নয়, পি কিউ সি আর ও সি কিউ এগুলো পরস্পরের একান্তর কোণ। অতএব এখান থেকে আমি বলতে পারি যে পি কিউ সি সমান কোণ ও সি কিউ। তাহলে যদি এই কোণটার সাথে সমান হয়, এই কোণটার সাথে এই কোণটা যদি সমান হয়, তাহলে এই কোণটার সাথে এই কোণটাও সমান হবে, কারণ এখানে এই দুটো কোণ পরস্পর সমান। অতএব এখান থেকে বলতে পারি যে এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান, যেহেতু এই কোণটা সমান হয়েছে, তাহলে কোণ আর কিউ সি সমান কোণ ও সি কিউ। এই দুটো কোণ পরস্পর সমান। এরপর আমি একটা ত্রিভুজ দেবো, যে ত্রিভুজটা হচ্ছে কিউ এফ সি। ত্রিভুজ কিউ এফ সি এর দেখো কোন দুটো সমান হয়েছে, এই কোণটা আর এই কোণটা, তাহলে কোণ এফ কিউ সি সমান কোণ কিউ সি এফ। তাহলে আমরা কি জানি যে একটা ত্রিভুজের যদি দুটি কোণ সমান হয়, তার বিপরীত বাহুগুলোও সমান হবে। তাহলে তার বিপরীত এই কোণটার বিপরীত বাহু কোনটা, না এফ সি, আবার এই কোণটার বিপরীত বাহু কোনটা, না এফ কিউ। অতএব বলতে পারি এফ সি সমান এফ কিউ। এরপর দেখো আমরা কি প্রথমেই বলেছিলাম যে আমরা যে দর্পণ ব্যবহার করব, সেই দর্পণটার অনুমেয় হবে খুবই ক্ষুদ্র এবং কৌণিক উন্মেষও হবে খুব ক্ষুদ্র, 10 ডিগ্রি এর কম। আমার যদি এরকম একটা ছোট্ট দর্পণ নিই এবং তার বক্রতা ব্যাসার্ধ এখানে হয়, তাহলে কি আমি বলতে পারি না এই যে বাহু দুটো পরস্পরের প্রায় সমান, এই বাহু দুটো পরস্পর সমান বলতে পারি। এখানে তোমার যদি ও বিন্দু হয়, ও সি এটা, আর এটা কি হয়ে যাবে আমার ফোকাস, এটা এফ ধরে নিলাম, ও এফ এটা, আর এটা যে বিন্দুতে কিউ এফ। তাহলে ও এফ সমান কিউ এফ বলতে পারি ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের ক্ষেত্রে। এবং আমরা বারবার বলেছি আমরা সবসময় ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ নিয়ে কাজ করব। অতএব ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, ও এফ সমান এফ কিউ, ও এফ সমান এফ কিউ। দেখো ও এফ সমান যদি এফ কিউ হয়, তাহলে ও এফ সমান এফ সিও। ও এফ সমান কি বলতে পারি এখান থেকে এফসি, ও এফ সমান এফসি। তাহলে এই যে ওসি এর যদি এফ বিন্দুতে দুটো সমান ভাগে বিভক্ত করে, তাহলে ওসি উপরটা মুছে দিই, ওসিকে এফ বিন্দু দুটি সমান ভাগে ভাগ করেছে, সমান ভাগে ভাগ করেছে। তাহলে এখান থেকে কি বলতে পারি, ওএফ সমান এফসি, বা ওএফ সমান ওসি/2, বা ওএফ সমান ওসি/2, বা এটা যদি এফ বলি, এফই সমান কি আর/2। আরটা কি বক্রতা ব্যাসার্ধ, এফটা হচ্ছে ফোকাস দূরত্ব। ঠিক আছে, তাহলে কি হয়ে গেছে অবতল দর্পণের ক্ষেত্রে যে বক্রতা ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেছে আমার ফোকাস দূরত্ব। এটাই প্রমাণ ছিল। ব্যাস, এটা বুঝতে পারলে আশা করি। দেখে নিই, উত্তল দর্পণে ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক, এটা মুছে দিই, হয়ে গেছে। তাহলে এরপর আমি একটা উত্তল দর্পণ এঁকে নেব।
উত্তল দর্পণ, এটা একটা উত্তল দর্পণ ধরে আঁকলাম, এর ফোকাস এফ সি আছে, এখানে যোগ করে দিলাম। দেখো এখানে যত দূরত্বে সি আছে এখানেও আমি তত দূরত্বেই সিটা নিয়ে নেব, আন্দাজ মতো সি এখানে নিলাম, এফটা মিডিল পজিশনে নিয়ে নেব, এখানেও এফ নিয়ে নেব। এখানে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ যদি আসে, এও কী করবে, আসার পর এখানে ধরো পি কিউ এসছে, পি কিউ সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ এসছে, তাহলে কিউ বিন্দুতে আমি অভিলম্ব অঙ্কন করব কিউ সি যোগ করে, কিউ বিন্দুতে সি যোগ করলে কিউ সি হবে অঙ্কিত অভিলম্ব, তাহলে সেটা আমি এই দিকে বাড়িয়ে দেব, এই বরাবর বাড়িয়ে দেবো, এটা লাইন দিয়েই দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে কিউ বিন্দুতে অভিলম্ব, ঠিক আছে। তাহলে দেখো এভাবে যদি আলোক রশ্মি আসে, এ যদি আই কোণ এটা হয়, তাহলে এ যে কোণ করে বেরোবে আর কোণটা সমান হবে, সেটা ধরো এভাবে আর পথে বেরিয়ে যাচ্ছে আর, তাহলে এখানে এটা যদি আর হয়, এ আই কোণ আর কোণ সমান হবে, মানে এটা দিয়ে দিলাম এন। তাহলে দেখো এখানে পি কিউ এন সমান আর কিউ এন হয়ে যাবে প্রতিফলনের সূত্র অনুযায়ী। এরপর দেখো এখানে আমি এই এফ কিউ যোগ করলাম, তাহলে দেখো এসেছিল এই পথে গেছে, এখান থেকে আমি বলতে পারি যে কোণ, এখান থেকে প্রতিফলনের সূত্র অনুযায়ী আমি বলতে পারি যে কোণ আর কিউ এন সমান কোণ পি কিউ এন, কোণ আর কিউ এন সমান কোণ পি কিউ এন হয়ে গেছে। এরপর দেখো সমান বলতে পারি কোণ, এই কোণটা সি কিউ এফ সমান কোণ সি কিউ এফ, কেন না এটা একান্তর কোণ, এই বাহুটা কোণ এই সিএন আর সিএফ একটাই এইরকম যদি হয়, এটা হচ্ছে আমার সিএন, এটা হচ্ছে এফ আর বা আর এফ যেটা বলবে, তাহলে দুটো সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে তার বিপরীত কোণগুলো সমান হয়, এগুলোকে কি বলবো না বিপ্রতীপ কোণ, এই হ্যাঁ এগুলোকে বলবো বিপ্রতীপ কোণ সমান কোণ, তাহলে বলতে পারি যে কোণ সি কিউ এফ আমি লিখে দিয়েছি। এরপর দেখো যে এই বাহুটা পি কিউ এবং এখানে যদি ওসি, পি কিউ ওসি বাহুটা দেখো পরস্পরের সমান্তরাল, তাহলে এখান থেকে আমার সিএন ছেদক, তাহলে পি কিউ সমান্তরাল ওসি এবং হচ্ছে সিএন সিএন যদি ছেদক হয়, তাহলে এই বাহুটা আর এই বাহুটা এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ, অতএব কোণ ও সি কিউ সমান কোণ কি কোণ না কোণ পি কিউ এন সমান কোণ পি কিউ এন। দেখো আবার পি কিউ এন সমান কোণ কি পেয়েছি না এফ কিউ সি বা সি কিউ এফ, তাহলে আমি এই কোণ দুটো পরস্পরের সমান বলতে পারি, এই কোণ দুটো মানে সি কোণ আর কিউ কোণ পরস্পরের সমান, অতএব কোণ ও সি সমান কোণ সি কিউ এফ। এরপর আমি এই সি এফ কিউ ত্রিভুজের দেখো ত্রিভুজ সি কিউ এফ এর এই কোণ দুটো পরস্পরের সমান, কোণ দুটো না এফ সি কিউ ও কোণ সি কিউ এফ পরস্পর সমান, অতএব সমান কোণের বিপরীত বাহুগুলোও সমান হবে। তাহলে সমান কোণের বিপরীত বাহু কোনটা না এই কোণটার বিপরীত বাহু সিএফ আর এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এফ কিউ, তাহলে সিএফ সমান এফ কিউ। আবার দেখো এটাও বলবো যে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ হওয়ার জন্য কি হবে না ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের জন্য আমি বলতে পারি যে ও এফ সমান হচ্ছে এফ কিউ, তাহলে বলতে পারি যে সিএফ সমান ওএফ বা ওএফ সমান
কি বলতে পারি OC/2 তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রেও কি পেলাম যে ফোকাস এফ সমান R/2, বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়েছে। এরপর দেখব যে গোলীয় দর্পণে আমরা কিভাবে প্রতিবিম্ব গঠন করব। আচ্ছা, প্রতিফলনে জানো তো, প্রতিফলনে যদি লম্বভাবে কোনো আলোকরশ্মি পড়ে তখন কোন দিকে যাবে? প্রতিফলনের সময় যদি লম্বভাবে কোনো আলোকরশ্মি পড়ে, এখানে ধরো এই তলে প্রতিফলন হচ্ছে, কোনো আলোকরশ্মি এভাবে লম্বভাবে আপতন হলো কোনো আলোকরশ্মি, সে কোন দিকে যাবে? সে লম্বভাবেই ফিরে যাবে, সে প্রতিফলিত হওয়ার সময় লম্বভাবেই যাবে। ঠিক আছে, যদি লম্ব আপতন হয় সেক্ষেত্রে প্রতিফলনের পর লম্বভাবেই যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা যখন কোনো বস্তুর প্রতিবিম্ব অঙ্কন করি, বস্তুর প্রতিবিম্ব অঙ্কনের প্রতিবিম্ব গঠন, বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব গঠন, বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব গঠন, বস্তুর প্রতিবিম্ব গঠন। দেখো আমরা যখন কোনো বস্তুর প্রতিবিম্ব গঠন করি, তখন এই বস্তুটাকে কতকগুলি বিন্দুর সমষ্টি হিসাবে ধরে নিই, অনেকগুলো র্যান্ডাম বিন্দুর সমষ্টি হিসাবে ধরে নিই, এবং প্রতিটা বিন্দুর জন্য প্রতিবিম্ব গঠন হয়, এবং প্রতিটা বিন্দুর জন্য প্রতিবিম্ব গঠন হয়ে সেগুলোকে যোগ করে আমরা সম্পূর্ণ প্রতিবিম্ব পাই। ঠিক আছে, তো দেখো আমরা তো এইরকম প্রতিটা বিন্দুর জন্য আলাদা আলাদা প্রতিবিম্ব দেখানো সম্ভব না, আমরা যে কোনো একটা বিন্দু নেব এবং সেই বিন্দুটারই প্রতিবিম্ব দেখব, বাকিগুলো সেরকমই হবে, সেই অনুযায়ী হবে। ঠিক আছে, ধরো আমি একটা গাছ, এখানে বিস্তৃত বস্তু আছে, এখানে একটা গাছ আছে, গাছটার প্রতিবিম্ব আমি আঁকবো। গাছ থেকে তো এখান থেকে পাতা থেকে একটা বিন্দু নিলাম, এখান থেকে এভাবে নেব না, আমরা গাছের উপরের থেকে একটা বিন্দু নেব, সেই বিন্দুটার প্রতিবিম্ব কেমন হচ্ছে দেখব, বাকিগুলো সেই অনুযায়ী হবে, সেই হিসাবে দেখে নেব। অতএব বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব গঠন হয় কতকগুলি বিন্দুর প্রতিবিম্ব গঠনের সমষ্টি হিসাবে, মনে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা প্রতিবিম্ব গঠনের জন্য কতকগুলি শর্ত দেখে নেব। প্রতিবিম্ব গঠনের জন্যে আমার যদি একটা বস্তুর ধরো এখানে বস্তু আছে, তার প্রতিবিম্ব আমি গঠন করতে চাই, এই বস্তুটা থেকে, এই বিন্দু থেকে কমপক্ষে দুটো রশ্মি আমাকে বের করতে হবে, যেগুলো বিভিন্ন পথ দিয়ে যাবে। বিভিন্ন পথ দিয়ে গেলেও কী হবে, সেগুলো মানে আমরা ফিক্সড জানতে পারবো যে এই পথ দিয়ে গেলে সে প্রতিফলনের পর এই পথ দিয়ে বেরিয়ে যাবে। তো দেখো সেগুলো আমরা দেখে নেব। তো কোনো আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে যায়, এটা ধরো প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে গেছে, তখন কোন দিক দিয়ে যাবে না, ফোকাস দিয়ে যাবে। তাহলে যদি তোমার কোনো আলোক রশ্মি প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে যায়, সে প্রতিফলনের পর ফোকাস দিয়ে যায়। আবার যদি কোনো আলোক রশ্মি ফোকাস বিন্দু দিয়ে যায়, ধরো এরকম আলোক রশ্মি ফোকাস বিন্দু দিয়ে যাচ্ছে, তখন সে কি হবে, দর্পণে প্রতিফলনের পর সমান্তরালভাবে বেরিয়ে যাবে, তখন দর্পণে প্রতিফলনের পর সমান্তরালভাবে বেরোবে। তাহলে ফোকাস দিয়ে গেলে ধরো প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে বেরোবে, আর প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে এলে ফোকাস দিয়ে বেরোবে, কারণ আলোক সবসময় বিপরীত পথে গমন করে। যে পথে আমি পাঠাবো তার বিপরীত দিকে পাঠালে একই পথ দিয়ে যাবে। ধরো এখানে আলোক রশ্মি প্রতিফলিত হচ্ছে, এভাবে প্রতিফলিত হচ্ছে, আমি এদিক থেকে পাঠাচ্ছিলাম, এদিকে দিয়ে প্রতিফলিত হচ্ছে, আমি যদি এদিক থেকে পাঠাতাম তাহলে এই পথেই প্রতিফলিত হতো। সেম এখানেও হচ্ছে এটা। আর তোমরা এখানে বক্রতা ব্যাসার্ধ যোগ করো, এটা দিয়েও দেখতে পারো যে আয়কোণ আর কোণ সমান হবে। তাহলে আমি প্রথম নিয়ম কি বললাম, যে প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে আগত আলোক রশ্মিগুচ্ছ ফোকাস দিয়ে যাবে, আবার ফোকাস দিয়ে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে যাবে। এগুলো প্রথম নিয়ম। 2 নম্বর নিয়ম কি, যদি কোনো আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে যায়, তখন কোন দিক দিয়ে যাবে। দেখো আলোক কেন্দ্র দিয়ে যাওয়া মানে কি, তার কোন আপতন হচ্ছে, লম্ব আপতন হচ্ছে। আমরা আগেও সেটা
বক্রতা কেন্দ্র, আলোক কেন্দ্র লেন্সে আছে। যদি কোনো আলোক রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে যায়, বক্রতা কেন্দ্র দিয়ে গেলে কি হবে, তার দর্পণের উপর লম্ব আপতন হবে। তার দর্পণের উপর এই পথটা কি, এই বিন্দুতে কি হয়েছে, এটা লম্ব হয়েছে। মানে এই আলোক রশ্মিটা যদি বক্রতা কেন্দ্র দিয়ে এসে দর্পণে পড়ে, তাহলে এই বিন্দুতে এই আলোক রশ্মিটার লম্ব আপতন হবে। তাহলে বক্রতা কেন্দ্র দিয়ে এলে যে পথে আসবে সে পথেই ফিরে যাবে, কারণ আমি কি বলেছিলাম যে আলোক রশ্মি লম্বভাবে পড়লে যে পথে আসে সে পথেই ফিরে যায়। দ্বিতীয় নম্বর গেল। আর একটা দেখো, কোনো আলোক রশ্মি যদি মেরুতে এসে পড়ে, এটা হচ্ছে দর্পণের মেরু, মেরুতে এসে যদি কোনো আলোক রশ্মি পড়ে তখন কোন দিক দিয়ে যাবে? মেরুতে যদি আলোক রশ্মি পড়ে তাহলে এই কোণটা কি হবে? আই কোণ। তাহলে এই কোণটা সমান কোণ আর কোণ বেরোবে, তাহলে এই আর কোণটা সমান করে এই পথে বেরোবে। ঠিক আছে, তাহলে দর্পণের সাথে যদি সমান্তরালভাবে এসে পড়ে ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে গেলে সমান্তরালভাবে বেরিয়ে যাবে। বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে এলে যে পথে আসবে সে পথেই যাবে। যদি মেরুতে গিয়ে পড়ে যে কোণে আপতন হবে সেই কোণেই প্রতিফলন হবে। তাহলে এই তিনটা নিয়ম আমি ফলো করব। আমি একটু উত্তল দর্পণের ক্ষেত্রে দেখিয়ে দিই কীভাবে যাবে রশ্মিগুলো। এটা অবতল দর্পণের ক্ষেত্রে দেখালাম, উত্তল দর্পণে দেখে নাও। উত্তল দর্পণে দেখো, প্রধান অক্ষের সাথে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ যদি আসে, সে তখন কি মনে হবে, এটা সি এটা এফ, তখন কি মনে হবে যে ফোকাস থেকে অপসৃত হচ্ছে, ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। যদি ফোকাসে এসে মিলিত হওয়ার কথা, এরকম আলোক রশ্মি ফোকাস দিয়ে যাওয়ার কথা, ধরো আলোক রশ্মিটা দর্পণটা না থাকলে, এখানে যদি আমি দর্পণটা না রাখতাম, দর্পণটা না রাখলে ফোকাস দিয়ে এই পথ দিয়ে বেরিয়ে যেত, এই পথ দিয়ে বেরিয়ে যেত। দর্পণটা থাকার জন্যে তখন এর অভিমুখ কোন দিকে যাবে না, প্রধান অক্ষের সমান্তরালভাবে যাবে। মানে কোনো আলোক রশ্মির যদি ফোকাস দিয়ে যাওয়ার কথা থাকে কিন্তু দর্পণ থাকার জন্য যে সে সোজাসুজি যেতে না পারে, তখন কি হবে, সে প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে বেরিয়ে যাবে। দেখো, কোনো আলোক রশ্মি যদি তোমার মুছে দিই এটা, তাহলে একটা চিত্রের মধ্যে সবগুলো আমি দেখিয়ে দেব। কোনো আলোক রশ্মি যদি সমান্তরালভাবে আসে তাহলে সে কোন দিক দিয়ে যাবে, ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, এটা আগেই বললাম। আর ফোকাস দিয়ে এলে সমান্তরালভাবে বেরিয়ে যাবে। যদি কোনো আলোক রশ্মি আলোক কেন্দ্রতে আসে, আলোক কেন্দ্রর দিকে, তাহলে যে পথে আসবে, ধরো এখানে দর্পণটা না থাকলে আলোক কেন্দ্র এসে আলোক কেন্দ্র দিয়ে যেত, এই পথে যেত আলোক কেন্দ্র দিয়ে। দর্পণটা থাকার জন্য তখন কোন দিক দিয়ে যাবে না, যে পথে আসবে সে পথেই বেরিয়ে যাবে। একটা গেল। আর একটা দেখো, যদি কোনো আলোক রশ্মি মেরুতে এসে পড়ে এখানে, তাহলে এই বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এইটা হয়ে যাবে। তাহলে সে তখন কোন দিক দিয়ে যাবে, যে কোণে আপতন হবে সেই কোণেই প্রতিফলন হবে। এই কোণটা যদি আই হয়, এই কোণটা আর হয়ে যাবে। যে কোণে আপতন হবে সেই কোণেই প্রতিফলন হবে। এই নিয়মগুলো ফলো করে আমরা কিন্তু বস্তুর প্রতিবিম্ব অঙ্কন করব। তাহলে প্রথমেই যাব অবতল দর্পণে। অবতল দর্পণে বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য কীরকম প্রতিবিম্ব গঠন হয় সেগুলো আমরা দেখব। দেখো, অবতল দর্পণ দেখো, বস্তু অসীমে অবস্থিত। দেখো বস্তু যদি অসীমে অবস্থিত হয় তাহলে কি বলেছিলাম যে অসীম থেকে আগত আলোক রশ্মিগুচ্ছকে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ হিসাবে ধরবো। তাহলে অসীমে অবস্থিত কোনো বস্তুর আলোক রশ্মি, এখানে ধরো এফ আছে, এখানে আমার সি আছে, সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ হিসাবে দর্পণে এসে পড়বে। সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ যদি এসে পড়ে, সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ দর্পণে এসে পড়ার পর কোন দিক দিয়ে যাবে, ফোকাস তলে কোনো একটা বিন্দুতে মিলিত হবে। এই বিন্দুতে হয়তো মিলিত হলো, তাহলে প্রতিবিম্ব কোথায় গঠন হবে, এখানে ফোকাসে প্রতিবিম্ব গঠন হয়েছে। প্রতিবিম্বের প্রকৃতি কী রূপ হবে না, অবশীর্ষ বস্তুর তুলনায় আকারে ক্ষুদ্র এবং সদ্বিম্ব। আমি এর মাঝে একবার তাহলে প্রতিবিম্ব কাকে বলে, সদ্বিম্ব অসদ্বিম্ব, এই জিনিসটা একটু বলে দিই। একটু হেডিং দাও, প্রতিবিম্ব। দেখো, আমি প্রতিটা জিনিস নিয়ে আলোচনা করি, প্রতিটা জিনিস ক্ল্যারিফাই করে দিই। হয়তো ভিডিওগুলো একটু বেশি বড়ই হয়ে যায়, কিন্তু তোমরা প্রতিটা জিনিস বুঝতে পারবে। টিউশনিতে যেরকম পড়া হয় সেরকম অনুযায়ী আমি ডিসকাস করে দিই। তোমাদের ভিডিওগুলো পুরো ঠিকঠাকভাবে দেখলে আমার মনে হয় না যে তোমাদের বোঝার কোনো অসুবিধে হবে। তো যাই হোক, প্রতিবিম্ব কি, কোনো বিন্দু থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি কোনো বিন্দুতে মিলিত হয় বা কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন প্রথম বিন্দুকে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। কোনো বিন্দু থেকে
আগত আলোক রশ্মিগুচ্ছ, এখান থেকে ধরো দুটো আলোক রশ্মিগুচ্ছ আসছে, এরা প্রতিফলনের পর যদি একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, যদি নির্দিষ্ট একটা বিন্দুতে মিলিত হয়, ধরো এখানে এসে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়ে গেল, মিলিত হলো, বা কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, বা কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, এই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, তখন কি বলবো না দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হয়। দেখো প্রতিবিম্ব দুই প্রকারের হয়, কি কি না সদ্বিম্ব ও অসদ্বিম্ব। তাহলে সদ্বিম্ব কাকে বলবো? সদ্বিম্ব কোনো বস্তু থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর যদি কোনো বিন্দুতে মিলিত হয়, তখন তাকে বলবো, কোনো বিন্দুতে মিলিত হয়ে যদি প্রতিবিম্ব গঠন করে, তখন তাকে বলবো সদ্বিম্ব। যদি কোনো বিন্দু থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত হয়ে যদি কোনো বিন্দু বা প্রতিসৃত হলেও প্রতিবিম্ব গঠন হয়, আমি প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি কোনো বিন্দুতে মিলিত হয়, তখন তাকে বলবো সদ্বিম্ব। সদ্বিম্ব প্রকৃতি কী রূপ হয় না সদ্বিম্ব হয় অবশীর্ষ। সদ্বিম্ব সবসময় হবে উল্টানো। আমি যদি এরকম একটা বস্তু নিই পি কিউ, তার প্রতিবিম্ব হয়ে যাবে কি না পি কিউ, তার হয়ে যাবে কিউপি হয়ে যাবে, ঠিক আছে। তো অবশীর্ষ হবে। আর কি হবে না সদ্বিম্বর আরেকটা প্রকৃতি কি না সদ্বিম্বকে পর্দায় ফেলা যায়, সদ্বিম্বকে চোখে দেখা যায় এবং পর্দাতেও ফেলা যায়। অসদ্বিম্ব কি না কোনো বিন্দু থেকে অসদ্বিম্ব কি না কোনো বিন্দু থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর যদি কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, দেখো এই রশ্মিগুলো পরস্পরের অপসারী রশ্মি, এদেরকে আমি যখন দেখব তখন কি মনে হবে যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হয়ে আসছে, এই বিন্দু থেকে অপসৃত হয়ে আসছে। তাহলে এই ধরনের অপসারণের জন্য, রশ্মির অপসারণের জন্য যে প্রতিবিম্ব গঠন হয় সেটা কি বিম্ব না অসদ্বিম্ব। অসদ্বিম্ব সবসময় হয় সমশীর্ষ। অসদ্বিম্ব কী টাইপের হয়? অসদ্বিম্ব হয় সমশীর্ষ। সদ্বিম্ব কী ধরনের হয়? অবশীর্ষ। অসদ্বিম্ব সমশীর্ষ। অসদ্বিম্বকে চোখে দেখা যায় কিন্তু পর্দাতে ফেলা যায় না, পর্দায় ফেলা যায় না। সদ্বিম্বকে পর্দায় ফেলা গিয়েছিল, তাহলে অসদ্বিম্ব পর্দায় ফেলা যায় না, সমশীর্ষ হয়ে অসদ্বিম্ব সবসময়, মানে পি কিউ যদি এরকম একটা বস্তুর অসদ্বিম্ব গঠন হয়, এরকমই পি কিউ হিসাবে গঠন হবে। আকার চেঞ্জ হতে পারে, সেগুলো আলাদা ব্যাপার, কিন্তু সদ্বিম্ব অসদ্বিম্ব এই ধরনের হয়। ঠিক আছে, তাহলে আমরা প্রতিবিম্ব জানলাম, প্রতিবিম্ব সদ্বিম্ব অসদ্বিম্বও জানলাম। এরপর দেখো আমরা যেটা আলোচনা করেছিলাম অবতল দর্পণে প্রতিবিম্ব গঠন। অবতল দর্পণে আমরা অসীম দূরত্বে রাখা কোনো বস্তুর প্রতিবিম্ব দেখলাম। এরপর দেখব যে বস্তু যখন অসীম দূরত্ব ও বক্রতা কেন্দ্রের মধ্যে থাকে, অসীম দূরত্ব ও বক্রতা কেন্দ্রের মধ্যে, ইনফিনিটি ও সি এর মধ্যে দেখো, তাহলে ইনফিনিটি আর সি এর মধ্যে যদি বস্তুকে রাখি আমি, কী ধরনের প্রতিবিম্ব গঠন হয়? এখানে ধরে নিলাম এটা এফ, এটা আমার হয়ে গেল সি, বস্তু ধরো এই অবস্থায় আছে। দেখো এই অবস্থায় দুটো আলোক রশ্মি যাবে, একটা যাবে তোমার আমার সমান্তরালভাবে, প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে আলোক রশ্মি গেছে। আচ্ছা বলো তো সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ কোন দিক দিয়ে যাবে না আমার ফোকাস দিয়ে চলে যাবে, ফোকাস দিয়ে। আর একটা আলোক রশ্মি কোন দিক দিয়ে যাবে? তুমি দেখো আলোক রশ্মি আমি সি দিয়ে পাঠাবো, সি দিয়ে, এটা এইভাবে গেছে, এইভাবে ফিরে আসার সময় এই পথেই ফিরে আসবে, কারণ এটা লম্ব আপতন হয়েছে এই বিন্দুতে লম্ব আপতন হয়েছে। এটা ধরো পি কিউ বস্তু। দেখো এখানে কিউ বিন্দু কোথায় প্রতিবিম্ব গঠন করেছে? এই বিন্দুতে কিউ হয়ে গেছে, তাহলে প্রতিবিম্ব কীরকম হয়ে গেছে? এইরকম হয়ে গেছে প্রতিবিম্ব। আর একটা ভাবও তুমি আঁকতে পারো, তুমি যদি বলো যে আমি আলোক রশ্মিটা নিয়ে এই আলোক রশ্মিটা নেব, যেটা আমার এইখানে ও বিন্দুতে পড়েছে, সেও দেখো এখানে গিয়েই মিলিত হবে, এখানে গিয়ে, এটা আমি জোর করে একটু টেনে মেলালাম, কিন্তু এখানে গিয়েই মিলিত হতো। তাহলে এই তিনভাবে আলোক রশ্মি আঁকা যায়। আবার যদি ফোকাস দিয়ে গেলে দেখো এইভাবে ফোকাস দিয়ে আলোক রশ্মি, এটাতে ফোকাস দিয়ে গেলে এইভাবে আসতো। এটাই যদি ফোকাস দিয়ে পাঠাতে, ফোকাস দিয়ে
ধরো আলোক রশ্মিকে তুমি ফোকাস দিয়ে পাঠালে, ফোকাস দিয়ে, তো এ কী হিসাবে যাবে, যা ফোকাস দিয়ে পাঠালে এ দর্পণে আপতনের পর কোন দিক দিয়ে যাবে, দর্পণে আপতনের পর সমান্তরালভাবে প্রধান অক্ষের মানে এভাবেই যাবে। দেখো যেদিক থেকে আমি রশ্মি নিয়ে যাই সবাই কিন্তু গিয়ে এই কিউ বিন্দুতে এখানেই মিলিত হচ্ছে। অতএব আমি যে কোনো দুটো রশ্মি নিয়ে, এই যে রশ্মিগুলোর কথা আমি বললাম তার মধ্যে যে কোনো দুটো রশ্মি নিয়ে আমি কিন্তু প্রতিবিম্ব গঠন করতে পারবো। পিকচারটা হেজি হয়ে গেছে, তোমরা হয়তো বুঝতে পারছো না এখন। তো যে কোনো বিন্দু নিয়ে প্রতিবিম্ব গঠন করা যায়, আমি পরের চিত্রটাতে ভালো করে দেখিয়ে দেব। তাহলে দেখো এখানে পিকিউ আলোক রশ্মি, পিকিউ বস্তুর প্রতিবিম্ব গঠন হয়েছে কোথায়, না ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে গঠন হয়েছে, ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে গঠন হয়েছে। প্রতিবিম্বের প্রকৃতি কীরূপ হয়েছে, বস্তুর তুলনায় দেখো আকারে খুব ছোট হয়েছে। আগে কিউ উপর দিকে ছিল, এখন কিউ নিচ দিকে হয়ে গেছে, মানে কি হয়েছে, অবশীর্ষ সমশীর্ষ নেই আর এটা দেখো মিলিত হয়ে প্রতিবিম্ব গঠন করেছে। এই রশ্মিগুলো মিলিত হয়ে প্রতিবিম্ব গঠন করেছে, মানে প্রতিবিম্বের প্রকৃতি কীরূপ, এটা সদ্বিম্ব, অবশীর্ষ এবং মিলিত হয়ে গঠন করেছে, এই জন্য এটা সদ্বিম্ব। ঠিক আছে, এটা বোঝা গেল। এরপর রাখবো তোমার বক্রতা কেন্দ্রে। এরপর আলোক রশ্মিকে কোথায় রাখবো আমি, বক্রতা কেন্দ্রে। বক্রতা কেন্দ্রে, বক্রতা কেন্দ্রে, বক্রতা কেন্দ্র মানে সিতে বস্তুকে রেখে দেখব। এটা ধরো এফ, আমার এটা এফ, এটা সি, বস্তু কোথায় আছে, সিতে। দেখো এখানে তাহলে সমান্তরালভাবে একটা আলোক রশ্মিকে পাঠালাম, এটা ফোকাস দিয়ে এই পথেই বেরিয়ে যাবে। আবার দেখো একটা আলোক রশ্মিকে যদি আমি এদিক দিয়ে পাঠাই, এই ও বিন্দু দিয়ে, ও বিন্দুতে পাঠালাম, এই কোণের সাথে সমান করে বেরোবে, এভাবে হয়ে গেছে। তাহলে এটা পি কিউ যদি বস্তু হয়, পি কিউ, এটা হয়ে যাবে কিউপি। মানে দেখো বস্তুর প্রতিবিম্ব কেমন গঠন হয়েছে, যদি বক্রতা কেন্দ্রে বস্তু থাকে, বস্তুর আকৃতি প্রতিবিম্বের আকৃতি সমান হয়ে গেছে। বস্তু কী ধরনের হয়েছে, সমশীর্ষ না অবশীর্ষ, অবশীর্ষ হয়েছে। প্রতিবিম্বের প্রকৃতি কী রূপ, না এটা সদ্বিম্ব হয়েছে। ঠিক আছে, আর প্রতিবিম্বের অবস্থান কোথায়, বক্রতা কেন্দ্রতেই। এগুলো নিয়ে আমার নোটসে একটা চার্ট করা আছে, আমি আগে সবগুলো দেখিয়ে দিই ইন্ডিভিজুয়ালি। তোমাদের হয়তো দেখানোগুলো নেই, কিন্তু দেখানো থাকলে তোমরা ভুলে গেলে সেক্ষেত্রে নিজেরা এঁকে নিতে পারবে, সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি পরে চার্টটা দিয়ে দেবো। বক্রতা কেন্দ্রে বস্তু রেখে দেখলাম, এরপর রেখে দেখব আমি এরপর যেখানে রেখে দেখবো সেটা হচ্ছে এফ, ফোকাস ও সি এর মধ্যে, ফোকাস ও সি এর মধ্যে। তাহলে দেখো আমি এখানে একটা দর্পণ আঁকলাম, এই হচ্ছে আমার ফোকাস আর এই হচ্ছে আমার সি। আমি সবসময় ফোকাসটাকে রাখবো ও সি এর মাঝামাঝিতে, ও সি এর মাঝামাঝিতে। তাহলে এখন বস্তু আছে কোথায়, আমার ফোকাসে ও সি এর মাঝে। তাহলে একটা আলোক রশ্মি দেখো এখান থেকে পাঠাবো, এখান দিয়ে পাঠালে কোথায় যাবে, ফোকাস দিয়ে যাবে একটা আলোক রশ্মি, ফোকাস দিয়ে বেরিয়ে যাবে এরকম এই আলোক রশ্মিটা। এরপর দেখো আর একটা আলোক রশ্মি তুমি দুভাবে পাঠাতে পারবে, এখানে ফোকাস দিয়েও পাঠিয়ে এখানে মেলাতে পারবে, বা আলোক কেন্দ্র দিয়েও পাঠাতে পারবে। ঠিক আছে, আরেকটা আমি ফোকাস দিয়ে পাঠাচ্ছি, দেখো এইভাবে পাঠাচ্ছি। এ কোন দিক দিয়ে যাবে, না প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে গিয়ে কোথায় মিলিত হয়েছে, এখানে। দেখো প্রতিবিম্বের প্রকৃতি, এটা যদি পি কিউ বলি, পি কিউ, এটা কি হয়ে গেছে, পি কিউ এভাবে হয়ে গেছে অবশীর্ষ। প্রতিবিম্ব দেখো কোথায় গঠন হয়েছে, বক্রতা কেন্দ্র ও অসীমের মধ্যবর্তী অঞ্চলে, বক্রতা কেন্দ্র ও অসীমের মধ্যবর্তী অঞ্চলে। আর প্রতিবিম্বের প্রকৃতি কি হয়েছে, অবশীর্ষ, সমশীর্ষ নেই। প্রতিবিম্ব কী ধরনের হয়েছে, সদ্বিম্ব না অসদ্বিম্ব, সদ্বিম্ব হয়েছে। আর প্রতিবিম্ব বস্তুর তুলনায় আকারে বড় হয়েছে।
তাহলে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, যত আমরা দূরের দিক থেকে, যত ইনফিনিটি থেকে কাছের দিকে আসছি, দর্পণের ফোকাসের দিকে আসছি, তত কি হচ্ছে, প্রতিবিম্বের আকৃতি বাড়ছে। আর কি হচ্ছে, প্রতিবিম্ব তত দর্পণ থেকে দূরে সরে যাচ্ছে। যত বস্তু কাছের দিকে আসছে তত প্রতিবিম্বের আকৃতি বাড়ছে, আর কি হচ্ছে, দর্পণ থেকে প্রতিবিম্ব দূরে সরে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এরপর ফোকাসে রেখে দেখব কোথায় প্রতিবিম্ব গঠন হয়। দেখো ফোকাস ও বক্রতা মাঝে রেখে দেখলাম ফোকাসে, এফে ফোকাসে রাখবো। ফোকাস তাহলে এভাবে দিলাম। দেখো আমি ফোকাসে বস্তুকে রাখব। একটা আলোক রশ্মি কোন দিকে দিয়ে পাঠাবো না, প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে। প্রধান অক্ষে সমান্তরালভাবে গেলে দেখো ফোকাস দিয়ে যাবে। আর একটা আলোক রশ্মি পাঠাবো তোমার এই সি দিয়ে, মানে এইভাবে পাঠাবো। এভাবে পাঠালে দেখো এ বক্রতা কেন্দ্র দিয়েই যাবে। তাহলে দেখো এরা একটু মুছে রাখি। দেখো এখানে এই রশ্মি দুটোকে দেখো, এই রশ্মিগুলো মনে হচ্ছে না কি যে পরস্পরের প্রায় সমান্তরাল। আচ্ছা, দুটো প্রায় সমান্তরাল আলোক রশ্মি কোথায় গিয়ে মিলিত হয়, অসীম দূরত্বে। এরা প্রতিবিম্ব যে গঠন করবে কোথায় করবে, অসীম দূরত্বে গিয়ে প্রতিবিম্ব গঠন করবে। তাহলে প্রতিবিম্বের আকৃতি কীরকম হবে, অসীমভাবে বিবর্ধিত, খুব বড় হবে। আর প্রতিবিম্বের প্রকৃতি কীরকম হবে, প্রতিবিম্ব সদ্বিম্ব হবে, মিলিত হয়ে প্রতিবিম্ব গঠন করছে। আর কি হবে না, প্রতিবিম্ব অসীম দূরত্বে অবস্থিত হবে, প্রতিবিম্বের প্রকৃতি হবে সদ্বিম্ব, অবশীর্ষ হবে, সমশীর্ষ হবে না, সদ্বিম্ব মানেই অবশীর্ষ হবে। এই ছিল। এরপর দেখো আর একটা জিনিস যেটা পড়ে বেশিরভাগ ক্ষেত্রে, যে প্রতিবিম্ব বস্তুকে যদি ফোকাসের মধ্যে রাখি, তাহলে সব জায়গাতে রেখে দেখলাম আমি ফোকাসে রেখে দেখি কোথায় প্রতিবিম্ব গঠন হয়। শুধুমাত্র এই ক্ষেত্রে আলাদা হবে, বাকি সমস্ত ক্ষেত্রে একই ছিল। আমি এই নিলাম দর্পণ, এই হলো আমার প্রধান অক্ষ, এই হলো ফোকাস, এই হলো বক্রতা কেন্দ্র। আমি বস্তুকে এখানে রেখে দিলাম। এখানে দেখো, এখানে যদি রাখি আমি, সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আসবে, ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, আবার আলোক কেন্দ্র দিয়ে, এখানে আলোক কেন্দ্র দিয়ে যে আলোক রশ্মিটা যাবে সেটা তোমার এইরকমভাবে দর্পণে গিয়ে পড়বে। দর্পণে গিয়ে পড়ার পরে দেখো এই বিন্দুতে কি হয়েছে, অভিলম্বের সাথে পড়েছে, মানে 90 ডিগ্রি কোণ করে পড়েছে স্পর্শকের সাথে এই বিন্দুতে। মানে যে পথ দিয়ে এসছে সেই পথ দিয়ে বেরিয়ে যাবে, এই পথ দিয়ে বেরিয়ে যাবে সি দিয়ে। এরপর দেখো এই আলোক রশ্মিগুচ্ছ পরস্পরের কি অপসারী, পরস্পর থেকে দেখো দূরে সরে যাচ্ছে, পরস্পর থেকে দূরে যত যাচ্ছে দূরের দিকে তত বেশি দূরে সরে যাচ্ছে। এই রশ্মিগুলো এই দিকে কি কখনোই মিলিত হবে না, কারণ এগুলো অপসারী আলোক রশ্মিগুচ্ছ। এগুলোকে আমি যদি পিছন দিকে বাড়াই এভাবে, তাহলে দেখো এরা এরকম পজিশনে এসে মিলিত হয়ে গেছে, এরকম পজিশনে মিলিত হয়েছে। দেখো এখন কী রকম প্রতিবিম্ব গঠন করেছে। এখন দেখো প্রতিবিম্ব রশ্মিগুচ্ছগুলো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। প্রতিবিম্ব এটা যদি পিকিউ বলি, এটাও পিকিউ হয়েছে, মানে সমশীর্ষ হয়েছে। আচ্ছা বলো তো, আমি অসৎবিম্বের সঙ্গে কি বলেছিলাম, সমশীর্ষ হয় আর কোনো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, যেটা কিন্তু দুটোই এক্ষেত্রে দেখা দিয়েছে। তাহলে এটা কি প্রতিবিম্ব হবে, অসৎবিম্ব। বস্তুর তুলনায় দেখো আকারে বিবর্ধিত হয়েছে, অনেকটা বড় হয়েছে, অসীমভাবে বিবর্ধিত হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো অবতল দর্পণে অসৎবিম্ব কখন গঠন হয়, যখন বস্তু ফোকাসের মধ্যে থাকে। ফোকাসের মধ্যে থাকলেই অবতল দর্পণে অসৎবিম্ব গঠন হয় আর বস্তু বিবর্ধিত প্রতিবিম্ব গঠন হয়। ঠিক আছে, এই গেল অবতল দর্পণ। উত্তল দর্পণ এরপর দেখব। দেখো উত্তল দর্পণে কি হয়, উত্তল দর্পণে আমি যে কোনো পজিশনে বস্তুকে রেখে দেখব, যে কোনো। এটা ধরো এফ, এখানে সি, আমি এখানেই বস্তু রাখছি, এখানে একবার রাখছি। এখান থেকে আলোক রশ্মি সমান্তরালভাবে এসে যদি পড়ে দর্পণে, সমান্তরালভাবে আসার পর এ কোন দিক দিয়ে যাবে, এখানে এর ফোকাস হবে এখানে এফ, আর আলোক কেন্দ্র হবে এখানে সি। তাহলে এ কী মনে হবে, ফোকাস দেখে
অপসৃত হচ্ছে, ফোকাস থেকে অপসৃত হচ্ছে, এইভাবে যাবে। আর কোনো আলোক রশ্মিগুচ্ছ যদি এভাবে আলোক কেন্দ্র দিয়ে এসে পড়ে, মানে এখান থেকে আমি ডট ডট দিয়ে এই বিন্দুতে নিয়ে আসবো, এরকম যদি কোনো আলোক রশ্মি পড়ে, এই বিন্দুতে অঙ্কিত অভিলম্ব হচ্ছে তো এটা, এই সরলরেখাটা বর্ধিত করলে এই বিন্দুতে এই বিন্দুতে অভিলম্ব হয়ে যাবে, মানে এই আলোক রশ্মি যে পথ দিয়ে এসছিল সেই পথ দিয়েই বেরিয়ে যাবে, এই পথে এসে এই পথ দিয়েই বেরিয়ে যাবে। আচ্ছা দেখো, এই দুটো আলোক রশ্মি প্রতিফলনের পর যে আলোক রশ্মি দুটো বের হচ্ছে তাদের প্রকৃতি কী রূপ? তাদের প্রকৃতি হচ্ছে কি না পরস্পরের অপসারে আলোক রশ্মিগুচ্ছ। এই রশ্মিগুচ্ছগুলো সামনের দিকে কখনোই মিলিত হওয়ার সম্ভাবনা নেই। অপসারের আলোক রশ্মিগুচ্ছ কখনোই কি সামনের দিকে মিলিত হতে পারবে না। তারা তো নিজেরা পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে। এদেরকে মিলিত হতে গেলে কী করতে হবে না, এদেরকে পিছনে বিবর্ধিত করলে দেখো এখানে মিলিত হবে, এরা এইরকম পজিশনে মিলিত হবে। তাহলে দেখো এখানে আমি যদি উত্তল দর্পণ নিই, উত্তল দর্পণের প্রতীক যেখানেই বস্তু রাখো তুমি, সর্বদাই কিন্তু অপসারে আলোক রশ্মিগুচ্ছ তৈরি হবে, কখনোই এরা সামনের দিকে মিলিত হবে না। মানে এরা সবসময় কি করবে না পিছনের দিকে কি মিলিয়ে আমাকে পিছনের দিক থেকে আলোক রশ্মি টেনে মিলিয়ে করতে হবে। মানে আমার কি মনে হবে সবসময় যে কোনো একটা বিন্দু থেকে প্রতিবিম্বটা অপসৃত হয়ে আসছে, কোনো জায়গায় মিলিত হয়ে প্রতিবিম্ব গঠন হবে না। তাহলে আমার এখানে সর্বদাই অসৎ বিম্ব আমরা দেখতে পাবো, অসৎ বিম্ব। আচ্ছা বলো তো, প্রতিবিম্বের আকৃতি সর্বদাই বস্তুর তুলনায় আকারে ছোট হবে। প্রতিবিম্বের আকৃতি বস্তুর তুলনায় ছোট হবে সর্বদাই। প্রতিবিম্বের প্রকৃতি কীরকম হবে না সর্বদাই হবে কি সমশীর্ষ, কারণ অসৎবিম্ব সর্বদাই সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করে। এই চারটি ধরনের প্রতিবিম্ব, এই সমস্ত ক্ষেত্রেই এই ধরনের প্রতিবিম্বই দেখা যাবে। আশা করি তোমরা বুঝতে পারলে দর্পণের বিভিন্ন পজিশনে বস্তুকে রাখার জন্য কী ধরনের প্রতিবিম্ব গঠন হয়। আমার একটা ছক রেডি করা আছে, আমি দেখাচ্ছি, তোমরা একটু এই ছকটা করে নেবে। এই ছকটা একটু পজ করে লিখে নিতে পারো, তোমরা বইও পেয়ে যাবে। এরপর যে কোয়েশ্চেন একটা বরাবর আসে, অনেক ক্ষেত্রে এসে থাকে, সেই কোয়েশ্চেনটা নিয়ে একটু আলোচনা করি। আমরা যে গাড়িতে যে দর্পণ ব্যবহার করি, মোটরসাইকেল বা বাইক বলো বা কার বলো, যে ধরনের দর্পণ ব্যবহার করি সেটা কী ধরনের দর্পণ ব্যবহার করি। এরকম দুপাশে দুটো যে দর্পণ ব্যবহার করি, দেখো আমি ওই দর্পণে কি দেখতে চাই যে কম জায়গার মধ্যে অনেক কম দর্পণের ছোট জায়গার মধ্যে অনেকটা বড় জায়গা দেখতে চাই, অনেকটা বেশি জায়গা দেখতে চাই। আচ্ছা বলো তো সেটা কখন সম্ভব হবে? যখন অনেকটা বড় জায়গার প্রতিবিম্ব এই ছোট জায়গাটার মধ্যে তৈরি হয়ে যাবে, অনেকটা বড় জায়গার প্রতিবিম্ব এই ছোট জায়গাটার মধ্যে তৈরি হয়ে যাবে। সেটা কার ক্ষেত্রেই সম্ভব না সেটা আমার উত্তল দর্পণের ক্ষেত্রেই সম্ভব। যদিও অবতল দর্পণ ব্যবহার করি, অবতল দর্পণে কী হয় বেশিরভাগ ক্ষেত্রে কী হয় বস্তুর চাইতে বড় প্রতিবিম্ব গঠন হয়, বস্তুর তুলনায় আকারে বড় প্রতিবিম্ব গঠন হয়। তাহলে সেক্ষেত্রে কি হবে না আমি যদি অবতল দর্পণ নিই, অবতল দর্পণ নিলে পুরো রাস্তা কভার করা সম্ভব হবে না। আমার যতটা দেখতে পাওয়ার উচিত ছিল বা যতটা দেখতে আমি চাই ততটা দেখতে পাবো না, আমি খুব কম অংশ দেখতে পাবো। সেক্ষেত্রে উত্তল দর্পণ নিলে কি হয় না অনেকটা বেশি জায়গা ছোট দর্পণের মধ্যে দেখা যায়। আর অবতল দর্পণে কি হয় না কম জায়গা অনেকটা বড় দর্পণের মধ্যে দেখতে হয়। ব্যাস, এখানেই তোমরা ভালো করে পড়বে চ্যাপ্টারটা। আমি এই চ্যাপ্টারটা একটু স্পিডেই পড়িয়ে দিলাম, তোমরা যদি প্রথমবারে বুঝতে না পারো আরেকবার রিপিট করে নেবে, আরেকবার রিপিট ভিডিওটা করে নিতে পারো। যে জায়গাগুলো ক্লিয়ার হবে না সে জায়গাগুলো আরেকবার রিপিট করে নেবে। আজকে এখানেই শেষ করব, এরপরের আলোটাই শেষ করব আগে আমি, তারপর অন্য চ্যাপ্টারে যাব। ব্যাস আজকে এখানেই রাখছি। আজকে তোমাদের তাহলে আমি দর্পণ পুরো শেষ করে দিলাম, আর কিছু পড়ানোর মতো নেই দর্পণে। যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে সেগুলো আমাকে জানাবে কমেন্টে, আমি সেগুলো নিয়ে আলোচনা করে দেবো।